হ্যালো বন্ধুরা, আমি দিচ্ছু আছি আপনাদের সাথে। আমার এই চ্যানেল হরর বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলে আপনারা অনেকই অলৌকিক আর ভৌতিক ঘটনা জানতে পারবেন। তো ওয়েট কী করছেন, হেডফোনটা লাগিয়ে নিন আর আজকের ঘটনার আনন্দ নিন। মরুভূমির কালো ছায়া। মরুভূমির নীরবতা অন্যরকম। এমন নীরবতা যা তোমাকে শুধু শান্তি দেয় না, বরং গিলে খায়। রাজীব প্রায় 5 ঘন্টা ধরে রাজস্থানের রুক্ষ প্রান্তরে গাড়ি চালাচ্ছিল। ভাড়া করা জিপটা বালির এবড় খবর পথে খড়খড় শব্দ দিয়ে এগিয়ে চলছিল। সূর্য তখন ডুবে গেছে, তার শেষ কোমল আভা অন্তহীন বালিতরে এক অদ্ভুত ছায়া ফেলেছে। সে এখানে এসছে তার ব্লগের জন্য। এক পরিত্যক্ত প্রাসাদ, ভুবন মহল, যার ওপরে এক ডাইনির অভিশাপ, এমনটাই রাজীব শুনেছিল গ্রামবাসীদের কাছে। স্থানীয়দের কাছে গল্পটা মুখে মুখে ফেরে। শত শত বছর আগে এই প্রাসাদে রাজত্ব করত এক নিষ্ঠুর সামন্ত রাজা। সেই রাজা নিজের রাজ্যের এক গৃহবধূকে নিজের প্রাসাদের মধ্যে ধর্ষণ করেছিল, আর রাজ্যে যেন জানাজানি না হয় তার জন্য সেই মহিলাকে ডাইনি অপবাদ দিয়েছিল। প্রসাদের ফটকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল সেই মহিলাটিকে। আগুনের শিখায় পুড়ে যাওয়ার আগে তার অভিশাপ ছিল, যে তার চোখের দিকে তাকাবে তার ওপর তার চিহ্ন পড়বে এবং সে 3 ঘন্টার বেশি বাঁচবে না। রাজীব এইসব অভিশাপে বিশ্বাস করতো না, কিন্তু সে বিশ্বাস করত কন্টেন্টে। আর একটা ভৌতিক কিংবদন্তির চেয়ে ভালো ভিউ আর কিসে আসবে, সেটাই সে ভেবেছিল। সূর্য অস্তের 1 ঘন্টা আগে একটা চায়ের দোকানে রাজীব দাঁড়িয়ে ছিল। সেখানে এক বৃদ্ধ রাজীবের ক্যামেরা দেখে জিজ্ঞেস করেছিলেন সে কোথায় যাচ্ছে। ভুবন মহলের নাম শুনেই বৃদ্ধর হাত স্থির হয়ে গেছিল। তিনি বলেছিলেন, রাত হওয়ার আগে ফিরে যেও। যদি রাতের পর পৌঁছাও সে মহলে, তার দৃষ্টি তোমার দিকেই পড়বে, সে তোমাকে আর ফিরে আসতে দেবে না। এইসব সতর্কবাণী শুনে রাজীব হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু দ্বিতীয় সতর্কবাণীটা ছিল আরও অদ্ভুত। একটা একা উট রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, তার লাল ধুলোয় ভরা চোখ দুটো রাজীবের দিকেই তাকিয়েছিল। হর্ন দিলেও সে উটটা সরেনি। শেষ পর্যন্ত কোনো মতে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাজীবের মনে হচ্ছিল উটটা যেন তাকে অনুসরণ করছে। সূর্য পুরোটাই ডুবে যাওয়ার পর রাজীব প্রাসাদে পৌঁছালো। ভুবন মহল বালির মাঝখানে এক প্রতিকায় রাক্ষসের মতন দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। মূল ফটক দুটো খোলা, বাতাসে ক্যাচক্যাচ শব্দ করছে। জিপ থেকে নামতেই রাজীব বুঝল তাপমাত্রাটা হঠাৎ করে কমে গেছে। দিনের বেলার গরম হাওয়া এখনও তার চারিপাশে, কিন্তু ফটকটার কাছে আসতে এক হিমশীতল বাতাস তাকে গ্রাস করল। সে ক্যামেরাটা সেট করল, দর্শকদের জন্য দ্রুত একটা ভূমিকা দিল এবং দরজা ঠেলে ভিতরে ঢুকল। ভিতরের বাতাস ধুলো আর পচা গন্ধের মিশে ভারী হয়ে আছে। হলঘরটা ভাঙা আসবাবপত্র আর ফাটল ধরা স্তম্ভে ভরা। দেয়ালগুলো কালো দাগে মলিন, কিছু দাগ দেখতে মানুষের হাতের ছাপের মতো। রাজীব টর্চের আলো ফেলে চারপাশটা দেখছিল। হঠাৎ দূরের কোনো কিছু একটা নড়ে উঠল। আলো ফেলতেই কিছু নেই। রাজীব নিজেকে বোঝালো এইটা চোখের ভুল। তারপর সে আরও গভীরে ঢুকতে লাগলো। হলের শেষ প্রান্তে সে একটা বিশাল ফাটল ধরা আয়না দেখতে পেল। ফ্রেমটা অদ্ভুত প্রতীক দিয়ে খোদাই করা, যার মধ্যে অনেকগুলো চোখের মতন দেখতে। রাজীব ক্যামেরাটা তুলল। রাজীব যখন নিজের চোখটা ঠেকালো ক্যামেরার ভিউ ফাইন্ডারে, তার প্রতিবিম্বটা কেমন যেন বিকৃত মনে হলো। আর তার পিছনে প্রতিবিম্বের মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আছে। চুলগুলো তার মুখের ওপর পড়েছে, মাথাটা সামান্য কাত করা।
রাজীব দ্রুত পিছনে তাকালো, কিন্তু কেউ তো নেই। কই গেল সেই মহিলা? রাজীবের বুকটা একটু ঢিপ ঢিপ করলো, কিন্তু সে থামলো না। আয়নাটার দিকে আবার তাকাতেই রাজীব দেখতে পেল সেই মহিলাটিকে সেই প্রতিবিম্বের মধ্যে। কিন্তু এইবার সেই মহিলাটি তার আরও কাছে চলে এসছে। তার চুলগুলো সরে গিয়ে তার ফ্যাকাশে গাল এবং একটি রক্ত লাল চোখ দেখা যাচ্ছে, যা সরাসরি রাজীবের দিকে তাকিয়ে আছে। এই দেখে রাজীব আতঙ্কে পিছিয়ে গেল। ক্যামেরাটা তার হাত থেকে পড়ে গেল। সে তার হাত দুটো দেখতে গিয়ে স্তব্ধ হয়ে গেল। দুই হাতের তালুতে কালো দাগ দেখা যাচ্ছে, কালির মতন ছড়িয়ে পড়েছে সেই দাগ। দাগগুলো এতই ঠান্ডা, যেন বরফের মতন। রাজীবের হাতের তালু যেন জ্বলছিল আগুনের মতন। ঠিক আগুন না, ওর মনে হচ্ছিল যে খুব বেশিক্ষণ হাতে বরফ ধরে থাকলে যেরকম জ্বলে, তেমন ওর হাত জ্বলছিল। রাজীবের হঠাৎ করে সতর্কবাণীটা মনে পড়ল। 3 ঘন্টা। সে ঢোক গিলল, ক্যামেরাটা মেঝের থেকে তুলল, আর কোনো মতো ক্যামেরার দিকে তাকিয়ে হাসলো আর বলল, মনে হচ্ছে আমি ডাইনিকে খুঁজে পেয়েছি বন্ধুরা। এই বলেই রাজীব আরও গভীরে যেতে থাকলো। যতই সে গভীরে যাচ্ছিল, প্রাসাদটা যেন আরও বিভীষিকাময় হয়ে উঠছিল। করিডোরগুলো অস্বাভাবিকভাবে লম্বা মনে হচ্ছে তার। যেই কক্ষে প্রবেশ করছিল তা যেন তার প্রতিষ্ঠিত কক্ষ নয়। তারপরে হঠাৎ করে তার কানের পাশে ফিসফিসানি শুরু হলো। প্রথমে মৃদু, যেন পাথরের ফাটল দিয়ে বাতাসের শব্দ, কিন্তু তার দ্রুতই কণ্ঠের শব্দে পরিণত হলো। তুমি এসেছো? তোমার আসা উচিত হয়নি। তোমার চোখ এখন আমার। একবার ফিসফিসানিটা তার কানের এত কাছে এসেছিল যে সে প্রায় টর্চটা ফেলে দিচ্ছিল। রাত তখন অনেক গভীর। রাজীবের ক্যামেরার ব্যাটারি হঠাৎ শেষ হয়ে গেল। টর্চটাও কেমন মিটমিট করছে। সেই মিটমিটে আলোয় রাজীব দেখতে পেল করিডোরের শেষ প্রান্তে সেই মহিলাটি দাঁড়িয়ে আছে। লম্বা খোলা চুল কাঁধের উপরে পড়েছে। তার ঠোঁটগুলো ফ্যাকাশে, যেন হাড়ের ওপরে মাংস টান টান করে লাগানো, আর সেই চোখগুলো লাল জ্বলন্ত, স্থির তার দিকে তাকিয়ে আছে। এই দেখে রাজীব খুব ভয় পেয়ে গেল। তার রক্ত জল হয়ে গেল। রাজীব দৌড়তে শুরু করল। সে বাইরে বেরোনোর পথ খুঁজছিল, কিন্তু প্রতিটি দরজা যেখান দিয়েও যাচ্ছিল তাকে আবার মূল হলে ফিরিয়ে আনছিল। প্রাসাদটা যেন একটা জীবন্ত ফাঁদ হয়ে তাকে আটকে ফেলেছে। তার হাতের কালো দাগগুলো এখন জ্বলন্ত কয়লার মতন স্পন্দিত হচ্ছে। তার শ্বাস গভীর হয়ে গেছে। বাতাস ভারী, যেন দেয়ালগুলো নিজের মধ্যে নিঃশ্বাস ফেলছে। হলের কেদারে সেই ফাটল ধরা অতিকায় আয়নাটি রাখা, যেন রাজীবেরই অপেক্ষা করছে। রাজীব তাতে নিজেকে দেখতে পেল না, কিন্তু দেখতে পেল সেই মহিলাটিকে। সে আয়নাটির পিছনে দাঁড়িয়ে আছে, হাসছে রাজীবের দিকে তাকিয়ে। তার চোখগুলো লাল, জ্বলছে আগুনের মতন। আয়নার পিছন থেকে মহিলাটি কিছু ফিসফিস করে বলল, যা রাজীব শুনতে পেল না। আর তারপর ধীরে ধীরে সে আয়নাটির থেকে বেরিয়ে আসলো, আর আস্তে আস্তে মেঝেতে বসলো, আর যেন হঠাৎ করে ছুটে রাজীবের দিকে হামাগুড়ি দিয়ে আসতে থাকলো। এই দেখেই রাজীবের হাত থেকে ক্যামেরাটা ভয়ে পড়ে গেল, আর তারপরেই রাজীবের গলা দিয়ে একটা জোরে চিৎকার বেরিয়ে আসলো। পরের দিন সকালে সব গ্রামবাসীরা যখন প্রাসাদে ঢুকলো, তারা ধুলো ভরা মেঝেতে ক্যামেরাটা খুঁজে পেল। এই দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। পুলিশ যখন ক্যামেরাটি চার্জ দিয়ে ভিডিওটা দেখে, শেষ ভিডিওটা ছিল মাত্র 30 সেকেন্ডের। রাজীব আয়নার সামনে দাঁড়িয়ে ছিল। তার হাত কবজি পর্যন্ত কালো, চোখ দুটো রক্ত লাল হয়ে জ্বলছিল, যেন আগুন। সে লেন্সের দিকে তাকিয়ে রাজীব হাসল এবং বলল,
আমি এখনও এখানেই আছি, অপেক্ষা করছি তোমাদের জন্য। তো বন্ধুগণ, এই ছিল আজকের গল্প। আশা করছি আপনাদের সবাই এটা খুবই ভালো লেগেছে। আমার এই চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ একটু সাপোর্ট করুন। আর আমি দেখেছি যে আপনারা আমার গল্প তো শুনছেন, কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছেন না। তো আমি আশায় থাকবো আপনাদের যদি গল্পটা ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব দুটোই করবেন, আর পারলে শেয়ারও করবেন। ধন্যবাদ।